আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক কে? প্রকৃতি না মানুষ? মাটি ঠিক করার জন্য আসলে কি কি প্রয়োজন? আমি যেমন ক্ষেত করি মানিকগঞ্জের ঘিওরের কাউটিয়া গ্রামে, ওখানে কিন্তু এক মুঠ রাসায়নিক সার দিতে হয় না, কোনো বিষ স্প্রে করতে হয় না, এমনকি কোনো বায়োপেস্টিসাইড স্প্রে করতে হয় না। তো কৃষক খাবারটা পায় না, যে খাবার উৎপাদন করে সে কেন ঋণগ্রস্ত হয়, কেন তাকে রাসায়নিক সারে টাকা দিতে হয়, বিষে টাকা দিতে হয়, নানা ধরনের একটা গ্যারাকলের মধ্যে পড়ে। এই সংকট থেকে বের করার জন্যই প্রাকৃতিক কৃষির এই পথ এবং পদ্ধতি খোঁজা। আমি কখনোই মনে করি না যে এটা সহজ বা কঠিন হবে কিনা। আমার কাছে মনে হয়েছে এই কাজটা জরুরি জীবনের জন্য, জগতের জন্য এবং পৃথিবীতে যত প্রাণ আছে তাদের জন্য। অতএব এইটা আমার কাজটা কে করলো কি না করলো, কে এটাকে বাহুবা দিল, কে প্রশংসা করলো অথবা কে এটা বকা দিল, একদমই ম্যাটার করে না। বাজেট এইভাবে করতে হবে এবং বাজেট করতে ওখানে যেখানে আমার খুব কম টাকা আমি বরাদ্দ করব, কিন্তু সেটার ইম্প্যাক্ট অনেক বেশি হবে। বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 47% মাটি, ফসলি জমির মাটি হচ্ছে অ্যাসিডিক, মানে অ্যাসিড হয়ে গেছে মাটিগুলো। নিউজ এক্সপ্রেসের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? প্রতিদিন আমরা নানা ধরনের খাবার খাচ্ছি, কিন্তু এসব খাদ্যের একটি বড় অংশ উৎপাদিত হচ্ছে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারে। ফলে অনেক সময় আমরা না জেনেই এমন খাবার গ্রহণ করছি যেখানে ক্ষতিকর উপাদান থাকতে পারে, যা দীর্ঘমেয়াদী আমাদের স্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। এসব বাস্তবতায় দীর্ঘদিন ধরে প্রাকৃতিক পদ্ধতিতে নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের জন্য কাজ করে যাচ্ছেন প্রাকৃতিক কৃষি উৎপাদন আন্দোলনের কর্মী দেলোয়ার জাহান। তিনি রাসায়নিক নির্ভর কৃষির বিকল্প হিসেবে তুলে ধরছেন প্রাকৃতিক নির্ভর টেকসই কৃষির ব্যবহার ও ধারণা। এক্সপ্রেস পডকাস্টে আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব আমাদের খাদ্য কতটা নিরাপদ ও প্রাকৃতিক কৃষি কতটা কার্যকর, এবং কৃষি বাজেট এই খাতে কিভাবে আরও গুরুত্ব দেওয়া যেতে পারে। এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন প্রাকৃতিক কৃষি আন্দোলনের সংগঠক দেলোয়ার জাহান। তার কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। চলুন তাহলে জেনে আসি। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। না, প্রথমে আপনার কাছে জানতে চাই যে আপনি দীর্ঘদিন ধরে প্রাকৃতিক কৃষি নিয়ে কাজ করছেন। এই প্রাকৃতিক কৃষি নিয়ে কাজ করার চিন্তা ভাবনাটা আপনার কাছে কেন আসলো? আমি জানি যে আপনি একজন সাংবাদিক ছিলেন এবং সাংবাদিকতা বিভাগেই পড়াশোনা করেছেন। তারপরে আপনার মধ্যে কেন এই চিন্তা ভাবনা আসলো, সেই বিষয়টা একটু। আমার জন্ম এবং বেড়ে ওঠা কৃষক পরিবারে এবং পরম্পরা কৃষি। আমার দাদার দাদা মানে একবারেই যত সামনের দিকে যাওয়া যাবে সবাই কৃষক। এবং আমার দাদার বাপরা হচ্ছে নীল বিদ্রোহী ছিল। সে সময় ব্রিটিশদের বিরুদ্ধে নীল জোর করে যে চাপিয়ে দেয়া, সেটার বিরুদ্ধে বিদ্রোহ করছে কুষ্টিয়াতে। তারপরে তো ব্রিটিশ চলে যায়, আবার পাকিস্তান আসে, খুব বেশি হয় না, পরিবর্তন হয় না তাদের আর্থিক অবস্থা। এবং আমার বাবা কৃষিকাজ করছে। তো আমাদের শৈশব এই কৃষির মধ্যে বেড়ে ওঠা। তখন দেখছি যে এই কৃষক অনেক পরিশ্রম করতে হয়, অনেক শ্রম, মেধা, যা যা লাগে সব দিতে হয়, কিন্তু দিন শেষে যখন আষাঢ় মাস আসে তখন আমাদের পরিবারের খাবার নেই। তো এই সংকটের মধ্যে দিয়ে আমার বেড়ে ওঠা, এবং তখন আমাকে স্ট্রাইক করে যে এটা কত প্রজন্ম চলতে থাকবে। মানে তো আমি যে সময়ের কথা বলতেছি, এই সময় আমি ক্লাস 8-এ পড়ি। এবং এই যে 8-এ পড়া যখন স্বপ্ন দেখে একটা ছেলে, তখন আমার এই হিস্ট্রিটা আমার সামনে হাজির হচ্ছে যে আমার পরিবারের আগের যেসব ছিল, বংশের লোকজন ছিল, তারা নীল বিদ্রোহ করছে। এবং আমার বাবার অবস্থা এরকম যে আমাদের খাবারটা ঠিকঠাক মতো আমরা করতে পারছি, কিন্তু আমরা দিন রাত পরিশ্রম করতেছি কৃষি খাতে। অথবা সংকটটা কোথা থেকে আসলে কৃষক খাবারটা পায় না, যে খাবার উৎপাদন করে সে কেন ঋণগ্রস্ত হয়, কেন তাকে রাসায়নিক সারে টাকা দিতে হয়, বিষে টাকা দিতে হয়, নানা ধরনের একটা গ্যারাকলের মধ্যে পড়ে। এই সংকট থেকে বের করার জন্যই প্রাকৃতিক কৃষির এই পথ এবং পদ্ধতি খোঁজা, এবং আমি সেই চর্চাটা এখন করি। আমরা এটা প্রাকৃতিক কৃষি আমরা প্রাচীনকালে শুনেছিলাম যে কৃষকরা কোনো সার এবং অন্য কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার না করে তারা চাষাবাদ করত। তো একটা সময়, দীর্ঘ সময় কিন্তু এই রাসায়নিক সারের ব্যবহার কিন্তু আমাদের দেশে চলে আসছে। আপনি যখন এই স্রোতের বিপরীতে আপনি কাজ করতে গেলেন, তখন আপনাকে মানুষ কিভাবে দেখতো, কিভাবে আপনি শুরু করেছিলেন? আপনার প্রথম দিকে কি কি বাধার সম্মুখীন হয়েছিলেন? প্রথমত আপনি একটু বোঝার চেষ্টা করেন স্রোতের বিপরীত মানে কি। মানে হচ্ছে সব মানুষ
একটা কাজ করতেছে, আমি অন্য কাজ করতেছি, এই তো ব্যাপারটা। আমি কিন্তু সেরকম দেখি না, একদমই দেখি না। স্রোত হচ্ছে প্রকৃতির স্রোত, প্রকৃতির ছন্দ আছে, রিদম আছে প্রকৃতিতে, এবং প্রকৃতিতে একটা শক্তি, এনার্জির একটা খেলা আছে, একটা পাওয়ার আছে, প্রবাহমান আছে। এবং আমাদের যত ধরনের শক্তি, খাবার যা আমরা খাচ্ছি, এই যে সূর্যের আলো থেকে, আলোর শক্তি থেকেই প্রবাহমান আমাদের। সেটা উদ্ভিদ প্রথমে তো সূর্যের আলো ওটা ধরতেছে, তারপরে সেই উদ্ভিদ থেকে ফুল ফল যা আমরা আহরণ করতেছি, বা ওইটা গরু খাচ্ছে, গরুর দুধ বা মাংস যাই আমরা খাই না কেন, আমরা যা খাবার খাই এটা পুরোটাই কিন্তু এই শক্তির প্রবাহ। আপনি যদি এই প্রবাহ ঠিকঠাক মতো চলান, তাহলে এটা এইটাই হচ্ছে স্রোত, এইটাই হচ্ছে আদি ধারা। আমি তো সেই ধারার মধ্যেই আছি। আপনি এখন এই মানুষের যে কৃষি তৈরি করা, সেই কৃষির উল্টা বলতেছেন, এটা তো হইতে পারে না। বুঝতে পারছেন? আমি তার মানে আমি বলতে চাচ্ছি যে আপনি মূলত কাজেই মানে স্রোতের পক্ষেই আর কি আছে। হ্যাঁ, ন্যাচারাল যে এনার্জি সেটার পক্ষেই আমি। আপনি যে কাজ করছেন দীর্ঘদিন ধরে, আপনার কাছে কি কখনো মনে হয়েছিল যে এই কাজটা চালিয়ে নিয়ে যাওয়া আপনার পক্ষে আসলে সহজ হবে কিনা? আমি কখনোই মনে করি নাই যে এটা সহজ বা কঠিন হবে কিনা। আমার কাছে মনে হয়েছে এই কাজটা জরুরি জীবনের জন্য, জগতের জন্য, এবং পৃথিবীতে যত প্রাণ আছে তাদের জন্য। অতএব এইটা আমার কাজটা কে করলো কি না করলো, কে এটাকে বাহুবা দিল, কে প্রশংসা করলো, অথবা কে এটা বকা দিল, এগুলো একদমই ম্যাটার করে না। আপনি যদি প্রকৃতির এই চক্রগুলো, এই প্রবাহটা ঠিকঠাক মতো, এই যে ন্যাচারাল যে হিস্ট্রি, এই হিস্ট্রি যেভাবে আগাচ্ছে সেভাবে যদি চলতে চান, সেটা গুরুত্বপূর্ণ। এখানে কে কি বাধা দিল, কে কি বললো, এটা একদমই ম্যাটার করে না। কারণ আপনি এই কাজটা যদি ঠিকঠাক মতো চলে, তাহলে পৃথিবীতে সমস্ত প্রাণ ভালো থাকবে। আর যদি এই কাজ বাধাগ্রস্ত হয়, তাহলে মানুষ সহ যত প্রাণ আছে পৃথিবীতে তারা ক্ষতিগ্রস্ত হবে। কারণ সবার খাবারটা এই প্রবাহের মধ্যে থাকে, সবার খাবার মাটি, জল, বাতাস এখান থেকে আসে। যদি এই সবগুলো পলিউটেড হয়, দূষিত হয়, তাহলে মানুষের সমস্ত প্রাণ ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু মানুষ তো এইগুলোর সাথে জড়িত না, এগুলো করছে না। তারা প্রতিনিয়ত এই পরিবেশের যাতে ঝুঁকির দিকেই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, আমরা না জানতেই এইগুলা কাজের সাথে আমরা জড়িয়ে পড়ছি। তো সেই জায়গা থেকে আপনি এটা কিভাবে মেনটেনেন্স করেন? মানুষ কোথায় যেতে চায়, মানুষ কোথায় যেতে চায় এটা খুব গুরুত্বপূর্ণ। মানুষ জন্ম নিচ্ছে এবং সে যেখানেই যাক না কেন, শেষ পর্যন্ত আসলে মাটির সাথে মিশে যাচ্ছে। এই যে মাটি থেকে মাটি, তার শরীরটাও পুরো খাবারটা মাটি দিয়ে তৈরি, মানে মাটির খাবারটাই তো সে খাচ্ছে। নানা রকম উদ্ভিদ, প্রাণী যা মাটি থেকে তৈরি উৎপাদিত হচ্ছে সেগুলো খাচ্ছে, এবং সে মারা যাচ্ছে, মাটির সাথে মিশে যাচ্ছে। এটা বাস্তবতা না? তো এই বাস্তবতাই আসলে দেখতে হবে আমাদেরকে। আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক কে, প্রকৃতি না মানুষ? দেখুন, আমি এরকম কোনটা থেকে কোনটা বড়, এটা ম্যাটার করা, মানে করাটা খুব মানে এটা আইডেন্টিফাই করা খুব কঠিন আমার কাছে। মানুষের কাছ থেকেও আমি প্রচুর শিখি, কৃষকদের কাছ থেকে শিখি, একটা পাখি, পোকামাকড়, গাছপালা, ছায়া, পৃথিবীতে যত প্রাণ আছে, যত কিছু আছে, এগুলো থেকে সবসময় আমি শিখতে থাকি। শেখাটা হচ্ছে আমার কাছে খুব মজার এবং আনন্দের, এবং আমি শিখলে সাথে সাথে একটু কাজে লাগাই। অন্যরা হয়তো ভাবে যে এরকম 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 শিখলাম, কিন্তু আমি চেষ্টা করি সেটাকে কাজে লাগানো, যেন আমরা যে কাজ প্রাকৃতিক কৃষি আন্দোলন করি সেটাকে আরও সামনে নিয়ে যাওয়া যায়। আপনি আসলে এই কৃষিকে আন্দোলন হিসেবে কেন নিলেন, কেন দেখছেন? শুধু আমি তো খাবার খাই না, পৃথিবীতে সব মানুষ খাবার খায়। সমস্ত বাংলাদেশে যে 18 কোটি বা 16 কোটি যে মানুষ সংখ্যায় হোক না, প্রত্যেক দিনই খাবার প্লেটে বসতে হয়। তো এই যে খাবার প্লেট, এই প্লেটের মধ্যে কি আছে? এটা কি বিষাক্ত পদার্থ? এর মধ্যে কি কোনো কন্টামিনেশন আছে, দূষণ আছে? যদি দূষণ থাকে তাহলে আপনার শরীর দূষিত হবে এবং আপনি শেষ পর্যন্ত অসুস্থ হবেন। কিন্তু মানুষের মূল সম্পদ তার শরীর। যদি শরীর অসুস্থ হয়, আপনি যদি ভালোবাসায় থাকে, আপনাকে নিয়ে হাসপাতাল নিয়ে যাবেন, আপনি মারা যান, সাথে সাথে কবরে নিয়ে যাবে। মানে আপনার শরীরটা হচ্ছে প্রধান সম্পদ। তো এই প্রধান সম্পদ যে প্লেটে রেডি হয় খাবারের জন্য, যেটা আমাদেরকে গড়ে তোলে, আমাদের শরীর, আমাদের রক্ত মাংস, সেইটা কতটা নিরাপদ, সেইটা খুব গুরুত্বপূর্ণ। সম্প্রতি কয়েকদিন আগে কিন্তু কৃষকদের বাংলাদেশে বাজেট পাশ হলো। সেই জায়গাটাতে এবারের কৃষি বাজেটে আপনি সবচেয়ে বড় শক্তি এবং দুর্বলতা কি হিসেবে দেখছেন? কৃষি বাজেট পুরোটাই হচ্ছে রাসায়নিক সার, বিষ, হরমোন, যত ধরনের কেমিক্যাল আছে সেটার পক্ষের বাজেট। কিন্তু আমি পুরো বাজেটটা খারিজ করতেছি না। আমি বলতেছি যে এই ধরনের বাজেটের মধ্যেও কৃষির বরাদ্দ অনেক আছে, প্রায় 43,000 প্লাস, মানে 43,000 থেকে বেশি
টাকা বরাদ্দ আছে এবার, গত বছরের থেকে প্রায় 6,000 প্লাস টাকা এই বছর বেশি আছে। ঘটনা হচ্ছে এই টাকাটা কোথায় যাবে? এই টাকাটা এবার প্রস্তাব করা হয়েছে রাসায়নিক সার বিষের যে ভ্যাট, মানে বাইরে থেকে আমদানি করতে হলে যে এটা শুল্ক দেওয়া হয়, সেইটা উইথড্র করার প্রস্তাব করা হয়েছে। একদিক থেকে আপনি খালি চোখে দেখলে আপনার কাছে খুব ভালো মনে হবে, কারণ কৃষকরা রাসায়নিক সার এবং বিষ কম দামে পাবে, এটা আপনার কাছে ভালো মনে হতে পারে, সবার কাছে ভালো মনে হতো। কিন্তু আমাদের কাছে ভয়ের যেখানে জায়গা, এই মুহূর্তে বাংলাদেশে প্রতি বছর প্রায় 40,000 টন নানা ধরনের বিষ, কীটনাশক সহ নানা ধরনের বিষ স্প্রে করে বছরে, এবং বছরে প্রায় 60 লাখ টন রাসায়নিক সার ব্যবহার করে বাংলাদেশের কৃষকরা। এর মধ্যে আমাদের মাটি এবং আমাদের যে খাবার সেটা কন্টামিনেশন হয়েছে, ইতিমধ্যে প্রমাণিত, সেগুলো সব আছে। এবং বাংলাদেশে এই মুহূর্তে কিডনি রোগীর সংখ্যা হচ্ছে প্রায় 4 কোটি, মানে প্রতি 4 জন বা 5 জনে 1 জন। এই যে মানুষের নানা ধরনের অসুস্থতা, এই অসুস্থতা শুধু মানুষের নয়, এটা একটা ধান গাছেও অসুস্থ হচ্ছে, গরু অসুস্থ হচ্ছে, হাঁস মুরগি হচ্ছে, সবার জীবনের ব্যয় বাড়তেছে। তো এটা আপনি টেনে নিয়ে যাবেন কীভাবে? আমরা বলতেছি যে আপনি এই ধরনের এই ভ্যাট বা এইগুলো তুলে না দিয়ে আপনি এমন এমন জায়গায় এই টাকাগুলো আপনি বরাদ্দ বাড়াবেন যেখানে এই কোনো ধরনের রাসায়নিক সার পেস্টিসাইড দিতে হয় না। আমি যেমন ক্ষেত করি মানিকগঞ্জের ঘিওরের কাউটিয়া গ্রামে, ওখানে কিন্তু এক মুঠ রাসায়নিক সার দিতে হয় না, কোনো বিষ স্প্রে করতে হয় না, এমনকি কোনো বায়ো পেস্টিসাইড স্প্রে করতে হয় না। তাহলে এইগুলো পোকামাকড় রোগবালাই কীভাবে কন্ট্রোল হয়? প্রকৃতি একটা নিজস্ব সিস্টেম আছে। আপনি যদি একটা বনের কথা বলেন, বনে কি কেউ উড়োজাহাজ নিয়ে স্প্রে করে? বনের গাছগুলো কীভাবে বেঁচে থাকে? বনের গাছগুলো পোকামাকড় লাগলে সেগুলো কন্ট্রোল কীভাবে? এই জিনিসটা বুঝে আপনাকে করতে হবে, ওখানকার ইকোসিস্টেম বুঝে আপনি যদি চাষবাস করেন তাহলে আপনার কোনো খরচ হবে না, যে খাবার হবে সেই খাবারটা একদম ওষুধের মতো কাজ করবে। এবং বাংলাদেশে জীবনে মানুষ অসুস্থ, আমি শুধু কৃষকদের কথা বলি, কৃষক এই মুহূর্তে বাংলাদেশে যদি 100 জন মানুষ ক্যান্সার আক্রান্ত হয়, তার 64 জন কৃষক। সাধারণ চোখে কী হওয়া উচিত? কৃষক থাকে একটা পল্লী অঞ্চলে, একটা সবুজ প্রকৃতির মধ্যে, রোদে জলের মধ্যে প্রচুর পরিশ্রম করে, ফ্রেশ খাবার খায়, তাহলে কৃষক কেন অসুস্থ হচ্ছে? কারণ কৃষকের কাছে, কৃষক যে স্প্রে করে, কৃষক যে বিষ স্প্রে করে, যে ঘাস মারা বিষ সার ব্যবহার করে, সেগুলো অনেক বেশি দূষিত পদার্থ, বিষাক্ত পদার্থ। এবং এই সংকটের মধ্যে কৃষক পড়ে আছে এবং কৃষকের ব্যয় বাড়তেছে। আপনি বাংলাদেশে এইবার সংবাদপত্র দেখেন, নিউজগুলো দেখেন যে সব জায়গায় ধান ক্ষেত থেকে শুরু করে ধান, পেঁয়াজ, আলু, যত ধরনের ফসল করছিল সব ফসলে কৃষক মার খাইছে, তার ঠিকঠাক মতো দাম পায়নি। তাহলে আমাদের কি করা যায়? আমাদের হচ্ছে উৎপাদন ব্যয় কমাইতে হবে এবং কৃষকের লাভজনক মূল্য দিতে হবে, তাহলে কৃষক ভালো থাকবে। বাজেট এইভাবে করতে হবে, এবং বাজেট করতে ওখানে যেখানে আমার খুব কম টাকা আমি বরাদ্দ করব, কিন্তু সেটার ইম্প্যাক্ট অনেক বেশি হবে। বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 47% মাটি, ফসলি জমির মাটি হচ্ছে অ্যাসিডিক, মানে অ্যাসিড হয়ে গেছে মাটিগুলো। তাহলে এখান থেকে যে সব গাছপালা যা হচ্ছে সেগুলো সব রোগ আক্রান্ত হচ্ছে, এবং এই খাবার যে মানুষগুলো খাবে তাদের শরীরে অ্যাসিডিক হবে। তাহলে আপনার কি করা দরকার? আপনার করার দরকার হচ্ছে মাটি যেন অ্যাসিডিক না হয় সেই ধরনের খাতে আপনার বাজেট বরাদ্দ করা। তাহলে আপনি কি করবেন? জৈব সারে বাজেট দিবেন। জৈব সারে যদি কোনো কৃষক জৈব সার করে তাকে বরাদ্দ দিবেন, তাকে টাকা দিবেন, যেহেতু সে গরু পালে এবং অনেক জৈব সার তৈরি করে সবাইকে দিতে পারে বা বিক্রি করতে পারে, বা এই ধরনের বাণিজ্যিক যেন করতে পারে। করলে কি হবে? যদি আপনি জৈব সার 1,000 টাকা, মানে 1,000 কোটি টাকা জৈব সারে ব্যয় করেন, তাহলে আপনাকে 10,000 কোটি টাকার সমান ইটা বাড়ায় দিবে, মানে ইম্প্যাক্টটা 10,000 কোটি টাকা সমান পড়বে। কারণ তখন আপনার রাসায়নিক সার কম লাগবে, তখন গাছ সুস্থ থাকলে আপনার পেস্টিসাইড কম লাগবে, এবং এই রাসায়নিক সার পেস্টিসাইড এবং কম রাসায়নিক সারের খাবার মানুষ সুস্থ থাকবে, হাসপাতাল, ওষুধ সবগুলো কম লাগবে। যে আপনি এত চিন্তা ভাবনা করেন দেশের কৃষি নিয়ে, কৃষকদের নিয়ে, আপনার যদি এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান যদি আপনার এই বিষয়টা জানে বা দেখে যদি আপনাকে কল করে বা ডাকে, সেক্ষেত্রে আপনি তার কাছে কি কি প্রস্তাব দিবেন? দেখেন, এইটা যে একজন কল করলো আমাকে ডেকে নিয়ে যে বললো, এটা একদমই সেরকম ব্যাপার না। কারণ কৃষিটা একটা সার্বিক ব্যাপার, এবং এটা হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার না, ধীরে 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 বাড়ানো। তো আমার কাজ হচ্ছে যে কৃষিটাকে এমনভাবে করার প্রস্তাব দেয়া যেখান থেকে মানুষ সহ যত প্রাণ আছে, যত প্রাণ মাটির মধ্যে থাকে,
দেন পৃথিবীতে যত প্রাণ আছে তার 25% মাটির ভিতর থাকে, মানে জমিনের ভিতরে, এবং বাতাসে এবং মাটির উপরে যেসব প্রাণ আছে এমন কৃষির প্রস্তাব করা যে কৃষিটা করলে সমস্ত প্রাণ ভালো থাকবে, সবার জন্য মঙ্গল হবে। আপনি এমন খাদ্য পাবেন যে খাবার খেলে আপনার ওষুধ খেতে হবে না, আপনার রোগাক্রান্ত হবেন না, হাসপাতালে যেতে হবে না, বাড়তি শরীরে যন্ত্রণাও আপনাকে নিতে হবে না। আমরা সেরকম কৃষি প্রস্তাব করব। পরের প্রশ্ন যদি আসতে চাই, তাহলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য আসলে বাজেটে কি কি সুবিধা প্রয়োজন বলে আপনি মনে করছেন? দেখুন, আমি কিন্তু এর আগেও বলছি, প্রথম বাজেটের কৃষিখাতে বরাদ্দ বাড়াতে হবে মাটি ঠিক করার জন্য, এবং আমাদের ভূমি মাটি ঠিক করার জন্য আসলে কি কি প্রয়োজন? জৈব সার প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশে খুব প্রয়োজন, কারণ বাংলাদেশের মাটিতে প্রায় 56% মাটিতে জৈব সারের ঘাটতি আছে, যা থাকার কথা। এবং বাংলাদেশে প্রায় 79% জমিতে গাছের জন্য প্রয়োজনীয় যে খাবার সেটা ঘাটতি আছে। আপনি বলতে পারেন যে গাছের জন্য ঘাটতি থাকলে আমার সমস্যা কি, মানুষের সমস্যা কি? মানুষের মধ্যে মাটিতে যেটা ঘাটতি থাকবে মানুষের শরীরে সেটা ঘাটতি থাকবে। মাটিতে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে মানুষের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকবে, গরুর শরীরে ক্যালসিয়াম ঘাটতি থাকবে, মাছের শরীরে, মুরগির শরীরে, ধান ক্ষেতের শরীরে, সবার শরীরে ঘাটতি থাকবে। মানে একটা ঘাটতি থাকলে সবগুলোতে ছড়াই পড়বে, কারণ কোনো ইকোসিস্টেমের কোনো একটা জায়গায় যদি আপনি ক্ষতি করেন এই ক্ষতিটা ছড়াই পড়বে সবার মধ্যে। জৈব সার বাড়াতে গেলে আপনাকে কি লাগবে? লাইভ স্টক, মানে গৃহপালিত প্রাণীর সংখ্যা বাড়াতে হবে। তো সরকারের উচিত এই গৃহপালিত প্রাণী যেসব কৃষকরা পালে, বিশেষ করে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকরা, তাদের ক্ষেত্রে এই বাজেটটা বরাদ্দ করা। সে কোনভাবে করবে সেটা সরকার সিদ্ধান্ত নেবে, কিন্তু আমি আগে বলছি যে এমন এমন জায়গায় টাকাটা দেওয়া যেখান দিয়ে দিলে এটার ইম্প্যাক্টটা অনেক বেশি পড়ে। যদি আপনার গরু থাকে তাহলে আপনার জৈব সার থাকবে, যদি আপনার গরু থাকে তাহলে গরুর চুনা থেকে ইউরিয়া সার বানাতে পারবেন, যদি আপনার গরু থাকে তাহলে আপনি আর কি করতে পারবেন? আপনার আর্থিকভাবে একটা ব্যাংক হয়ে গেল, গরু তো কৃষকের সঞ্চয়, তাহলে কৃষক এই টাকাটা ব্যবহার করে তার জীবনের জরুরি কাজগুলো সে করতে পারবে, তার শক্তিটা বেড়ে যাবে। বর্তমান কৃষিক্ষেত্রে আসলে সবচেয়ে বড় সংকটের মুখে একজন কৃষক কি কি সংকটের মুখে রয়েছেন? এখন কৃষকরা লাভ, মানে এই উৎপাদন ব্যয় এবং ফসল বিক্রি করে বা গরু বিক্রি করে, মাছ বিক্রি করে যে টাকা আসে সেইটার হিসেবই মিলাইতে পারতেছে না। সব কিছুতে লস হচ্ছে কৃষকের। অর্থাৎ এই লস যদি না তুলতে পারে তাহলে কৃষক এই কৃষি ছেড়ে ঢাকায় এসে অটো চালাবে, এবং সেটার জন্য এই যে অটো ঠেকানোর জন্য যে সরকার নানা ধরনের ব্যবস্থা মানে ঠেকাইতে পারবে না, কারণ কৃষক মার খেলে অন্য পেশায় চলে যাবে। যদি অন্য পেশায় চলে যায় তাহলে উৎপাদনটা করবে কে? কিন্তু কৃষক তো আসলে ফসল উৎপাদন করে ন্যায্য মূল্য পাচ্ছে না, সেই মূল্য না পাওয়ার পিছনে আসলে দায়ী কি সিন্ডিকেট? একটা জিনিস বুঝে নেন যে আমি কোনোভাবেই বলি না যে এটা ন্যায্য মূল্য। কৃষককে লাভজনক মূল্য দিতে হবে, টিকবে কীভাবে? 90 দশকে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিবিদরা বলতেছে উৎপাদন ব্যয় যদি 100 টাকা হয়, 90-এর কথা বলতেছি, 90-এর কথা মানে হচ্ছে এখন থেকে 30 বছর আগে, উৎপাদন ব্যয় 100 টাকা হইলেও ওইটাকে 150 টাকা বাজার মূল্য দিলে কৃষক টিকে থাকতে পারবে, সার্ভাইভ করতে পারবে গ্রামে। তাহলে এখন কত হওয়া দরকার? এখন প্রায় 3 গুণ হতে হবে, নাহলে চলতে পারবে না কৃষক। কেউ তো চলতে পারতেছে না, কিন্তু নানা কিছু করে চালায়। তার মেয়েটা গার্মেন্টসে কাজ করে, তার ছেলে বিদেশে গেছে, সে এইটার ফাঁকে ফাঁকে অটো চালায়, সেইটা ফাঁকে ছোটো একটা চায়ের দোকান দেয়, সে কুলিগিরি করে, মাঝে ঢাকায় সে রিক্সা চালায়, সেটা নিজের রাসায়নিক সার কেনে, এই নানা কিছু করে ইনভেস্ট করতেছে ফসল উৎপাদনে। এই ইনভেস্টের পুরো টাকাটাই সে বাজারে যে ধরা খাচ্ছে। অর্থাৎ আমরা কৃষকের মূলধন খেয়ে ফেলতেছি। আমরা যতই মনে করি যে খুব কম দামে সবজি নানা কিছু পাচ্ছি, আমরা খুব হ্যাপি যারা ভোক্তা, কিন্তু আপনি আসলে কৃষকের মূলধন খেয়ে ফেলতেছেন। আসলে কৃষি কি এখন কর্পোরেট নির্মুখী হয়ে যাচ্ছে কিনা? দেখেন, আমাদের সমস্ত কিছুই এখন বাজার নির্ভর, বাজার এবং পুঁজি নির্ভর অনেক বেশি। কৃষিটা সেটা হচ্ছে, কিন্তু সাবধান থাকতে হবে। জাতিসংঘ বলতেছে যে পৃথিবীতে যত খাদ্য উৎপাদন হয় এর সবচেয়ে বেশি খাবারটা উৎপাদন করে দেয় হচ্ছে ছোট ছোট প্রান্তিক পারিবারিক খামার, পারিবারিক কৃষি। আমাদের এখানে যেমন এই বাবা কৃষিকাজ করে, মা হচ্ছে বাড়ি মুরগি পালে, হাঁস মুরগি পালে, একটু গরু পালে, ছেলে মেয়েটা স্কুলে যাওয়ার আগে মুরগির খাবার দেয়। এই যে পারিবারিক যে কৃষি, এই কৃষিটা পৃথিবীতে এখনও খাদ্যে মানে সবাইকে খাওয়াচ্ছে, চালাচ্ছে, এটা জাতিসংঘের হিসেব বলতেছে। তাহলে আপনি এই পারিবারিক কৃষিটাকে আপনাকে আরও বেশি প্রমোট করতে হবে। পারিবারিক কৃষি প্রমোট করলে আমাদেরকে আসলে সকল সমস্যার সমাধান হতে পারে, অনেক বেশি সমস্যার সমাধান হবে পারিবারিক কৃষিতে। এবং পারিবারিক কৃষিতে সবচেয়ে কম দামে আপনাকে খাদ্য উৎপাদন করে দিতে পারে।
অন্য কোনোভাবে করতে পারবে না। যদি কর্পোরেট আসে, কৃষক তো হিসাব করে না। কৃষকের সাথে আপনি হিসাব নিয়ে বসান, সে বলবে যে এই সার কিনছি, এইটা কিনছি, বিষ কিনছি, ওষুধ, তারপরে বীজ কিনছি, এই কামলা নিয়ে নিরাইছি, 3 মাস এত খরচ হয়েছে। ও যে নিজে পরিশ্রম করছে 3 মাস, ওটা কিন্তু হিসাব ধরে নাই, ও বাইরের বাইরের হিসাবটাই ধরে। এখন যদি শিক্ষিত ছেলে কোনো কৃষক হয়, তাহলে ও কিন্তু সব হিসাব ধরবে, বা কর্পোরেটে যদি কৃষিটা করে ও সমস্ত হিসাব ধরবে। তখন আপনি আর কম দামে বাজার থেকে কোনো কিছুই পাবেন না, কিনতে পারবেন না, সব হিসাব যোগ করে আপনার কাছে বিক্রি করবে। একটা সময় আমরা দেখতাম যে কৃষক নিজে বীজ সংরক্ষণ করে সে বিভিন্নভাবে রোপণ করতেন বা উৎপাদনের জন্য সে চেষ্টা করতেন। এখন সেই প্রবণতা অনেকটা কমে গেছে। এই কমে যাওয়ার পেছনের কারণটা কি বলে আপনি মনে করছেন? প্রথম হচ্ছে আপনাকে মানে বোঝা দরকার, কৃষির শুরু হচ্ছে বীজ থেকে। বীজই হচ্ছে কৃষির শক্তি এবং সুপ্ত সম্ভাবনায় বীজ। এই বীজটাই প্রথম কোম্পানিগুলো কন্ট্রোলে নেয়। আপনি যদি দেখেন যে আমাদের এখানে মানে এই 60-এর দশকে যে সবুজ বিপ্লব শুরু হয় রাসায়নিক সার, বীজ এগুলো প্রমোট করার জন্য, সেই সবুজ বিপ্লবের প্রথম ফল ছিল হচ্ছে বীজ। IR8 নামে একটা ধান এসেছিল বাংলাদেশে, এটাই হচ্ছে প্রথম সবুজ বিপ্লব। তারপরে ধীরে ধীরে ওইটার জন্য একটু রাসায়নিক সার, একটু বীজ দিতে দিতে, পাতাল থেকে পানি তুলতে, এখন কৃষি এরকম করে ওই জায়গা থেকে শুরু হয়েছিল কীটনাশকের ব্যবহারটা। সব শুরু হয়েছে ওখান থেকে, বীজ। তা আমরা সেজন্য আমি সবসময় বলি, বীজ হচ্ছে বড়শির টোপ। বড়শি পর্যন্ত বড়শির টোপ হচ্ছে বীজ, মাছ ধরা টোপ। যদি ওই বীজ যদি কৃষক খায়, মানে কৃষক যদি ব্যবহার করে, তাহলে তার গলায় এই কোম্পানির বসিয়ে আটকে যাবে এবং কোম্পানি যা যা বলবে তাই তাই করতে হবে। গাছটা লাগাবে, একটুখানি রোগ হবে, ও দৌড়ে যাবে ডিলারের কাছে, আরেকটু হয়ে পছন্দ ধরবে, দৌড়ে আর ডিলারের কাছে। এগুলো করতে করতে সার বীজ দিয়ে দিতে ও নিজেও একটা প্যাকেট হয়ে ওর হাসপাতালে, কোম্পানি হাসপাতালে চলে যাবে। একটা সময় দেখা যায় যে আসলে কৃষক প্রথম, আমি কিন্তু উত্তরটা শেষ করি নাই সময়, মানে শেষ এইটাই করার যে এই যে বীজের দখল একটা কোম্পানি নিল, নেওয়ার পর সে এই বীজের জন্য সার, এই বীজের জন্য বিষ, এর জন্য হরমোন, এর জন্য ঘাস মারা বিষ, এর জন্য পাতাল থেকে পানি তোলা, নানা ধরনের ব্যবসা বাণিজ্য ফাঁদ মূলত বীজ থেকে শুরু হয়েছে। এখন বাংলাদেশে দেশি বীজ অধিকাংশ কৃষকের, অধিকাংশ মানে কারোর কাছেই প্রায় নেই। সবই কোম্পানি বাজার থেকে সব কিনে নিয়ে এসে লাগায়, এবং এই যে বাজার থেকে লাগাইলে হাইব্রিড হয়, দেশি না। দেশি হলে কী হয়, দেশি বীজ লাগাইলে এটা তো এই আবহাওয়া, এই মাটিতে, এই ভূমিতে, এই জল কাদায় প্রায় 4000 বছর, 5000 বছর ধরে এখানে হচ্ছে। তো হইলে কি, ও এই ইকোসিস্টেমের সাথে মানানসই। এখানে রোগ বালাই, টেম্পারেচার, বন্যা, খরা এর মধ্যেও টিকে থাকতে পারে, ফলন দিতে পারে, একবার ডিস্ট্রয় হয়ে যায় না, কোনো কিছু ধ্বংস হয়ে যায় না, এবং কম খরচে আপনি খাবার কম দিলেও সে হবে, পানি সেচ কম দিলেও তার ফলন আসবে। এবং এই বীজটা কৃষককে আর কখনো কিনতে হবে না, যেহেতু এই বীজ কৃষক রাখলে, এইটার ফলন ফলালে, এটা মাঠে নিয়ে গেলে কোম্পানি এখান থেকে কোনো টাকা পায় না, না বীজে, না সারে, যেহেতু সার দিতে হয় না, না কীটনাশক দিতে হয় না, কোনো টাকায় যেহেতু কোম্পানি পায় না, তখন এটার ক্যাম্পেইন শুরু হয় যে এইটা হচ্ছে আনপ্রোডাক্টিভ, এটা উৎপাদন কম হয়, এইটা করে তোমার দেশের লোকজন খাবে না, মানুষ দুর্ভিক্ষে মারা যাবে, মানে এইটা একটা বয়ান তৈরি করে দিলে, এটা এগেনস্টে বয়ান তৈরি করে দিলে, অর্থনৈতিকভাবে তুমি স্বাবলম্বী হতে পারবে না, মানে এরকম নানা ধরনের বয়ান তৈরি করলো। কিন্তু বাস্তবতা একদমই ভিন্ন। বাস্তবতা হচ্ছে এই বীজে ফলন 100 বছর আগে যেরকম হয়েছে এখন হবে, আগামীতেও হবে। বরং এই বীজটা দিয়ে গবেষণা করে আরও ফলন বাড়ানো যায়, এই গবেষণাগুলো হয় নাই। আমরা চাই দেশি বীজ নিয়ে আরও বেশি গবেষণা হোক, যেন এটা ফলন বাড়ানো যায়, এটা যেন আরও পারফেক্টলি কৃষকরা ব্যবহার করতে পারে, সেই গবেষণাগুলো দরকার। এই গবেষণার জন্য ওই বাজেটটা আসতে হবে। আচ্ছা দেলোয়ার ভাই, আমরা এখন দেখি যে হাইব্রিড জাতের যে কোনো ধরনের ফসল উৎপাদনে কৃষকরা অনেকটা আগ্রহী হচ্ছে। সেই জায়গা থেকে অনেকটা দেখা যায় অনেক বড় বড় উৎপাদন মনে হয় অনেক বেশি হয়েছে। এই হাইব্রিড জাতের যেই উৎপাদন, সেই উৎপাদন থেকে আমাদের স্বাস্থ্যের জন্য তো ক্ষতিকর একটা হতে পারে, বিষয় থাকতে পারে। এটা কমানোর জন্য আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন? দেখুন, একটা হচ্ছে যে এই হাইব্রিডের ফলন বেশি হয়, এটা একটা ভুল তথ্য। ফলন বেশি হয় না, যেটা অ্যাবনর্মালিটি, সেটাকে আপনার ফলন কীভাবে বলবেন? দেখতে তো অনেক বেশি বেশি লাগে। আপনার ভাই পোলট্রি মুরগি তো অনেক বড় হয়, 36 দিনে 2.5 কেজি হয়। এখন আপনার যদি দেশি মুরগি আর পোলট্রি মুরগি রান্না করে দেয়, আপনি কোনটা খাবেন?
অবশ্যই। বাংলাদেশে কোন মানুষটা এই দেশি মুরগি রেখে পোল্ট্রি মুরগি খাবে? সবাই দেশি মুরগির ঘ্রাণটাই পাবে, ওইটাই খেতে যাবে। তাহলে একটু কম তো। তারপর ওইটা কেন খেতে যাবে? ওইটা নিউট্রিশন ভ্যালু বেশি, ওইটা মজা বেশি, মানে কি ওইটার অনুপুষ্টি মানে মাইক্রো নিউট্রিশনটা বেশি। দেশি ধানটাকে, দেশি ফসলটাকে ফলনটা বাড়াইতে হবে, এটা কোনো বিকল্প নেই। এখন হাইব্রিডে মানুষ ঝুঁকছে কেন? হাইব্রিডে ঝুঁকার মূল কারণটা হচ্ছে ক্যাম্পেইন, একটা আগ্রাসী তথ্য, একটা আগ্রাসী ক্যাম্পেইন। আমাদের কৃষকদের যে প্রথাগত জ্ঞান, যে হাজার বছর ধরে কৃষকদের যে চর্চা, সেই চর্চাটাকে একদম কোণঠাসা করে ফেলছে। এবং কৃষকদের পক্ষে দাঁড়ানোর কোনো মানুষ নেই। না কৃষকের ছেলে যে বিশ্ববিদ্যালয়ে পড়ে এসছে, সে কৃষকের এগেনস্টে এসে দাঁড়াইছে। সে এসে বলতেছে তুমি যেসব বীজ লাগাচ্ছ এই বীজে ভালো ফলন হবে না, তুমি যা করতেছো এটা ঠিক হবে না, তুমি হাইব্রিড নাও, তুমি রাসায়নিক সার দাও, অনেক বেশি ফলন হবে, তোমার জ্ঞানটা ঠিক না, দাদা যেটা করছে সেটা দিয়ে চলবে না। এখন কারটা ঠিক? যেটাই অনেক বেশি কোম্পানি টাকা পায় সেটা ঠিক, আর যেটা থেকে কোম্পানি টাকা পায় না সেটা ঠিক না। এখন এই ছেলেগুলো এখনো তৈরি হয় না, বা এই মেয়েগুলো এখনো দাঁড়ায় নাই, যারা কৃষকের পক্ষে দাঁড়াবে, আমাদের ইকোসিস্টেমের পক্ষে দাঁড়াবে এবং দেশের পক্ষে দাঁড়াবে। তাহলে আমরা কি যা খাচ্ছি সবই বিষ? আমরা যা খাচ্ছি সেটার মধ্যে কন্টিনিউয়াস দূষণ আছে এবং অসুস্থ হচ্ছে, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। প্রত্যেকটা বাড়িতেই ডিসপেন্সারির মতো ওষুধ আছে। এটা 10 বছর বা 20 বছর আগে ছিল না। এটার জন্য ল্যাপটপ কোনো কিছু প্রয়োজন নেই। প্রত্যেকের বাড়ি এবং প্রত্যেকের পকেটে, প্রত্যেকের ব্যাগে এখন ওষুধ নিয়ে ঘোরে। বাসা থেকে বের হইলে আগে প্রথম দেখে নেয় ওষুধটা আছে কিনা তার সাথে। আপনি যদি দেখেন যে গ্রামে 10 বছর আগে গ্রামের বাজারে একটা ওষুধের দোকান তাও বিকেলবেলা খুলতো, সারাদিন চলে নাই। এখন প্রত্যেকটা গ্রামের বাজারে 4টা 5টা দিনরাত 24 ঘন্টা চলতে থাকে। শুধু মানুষের ওষুধের দোকান না, গরুর ওষুধের আলাদা দোকান আছে, গরুর ডাক্তার আছে, সব কিছু আছে। সব প্রাণীর জন্য আলাদা সবাই অসুস্থ হচ্ছে। আসলে আপনি বলছিলেন আসলে শিক্ষিতরা এই কৃষির যে পেশার সাথে মানে দীর্ঘদিন ধরে দেখা গিয়েছিল যে আসলে আসছে না, আবার এখন দেখা যাচ্ছে আপনাদের মতো অনেকেই যারা শিক্ষিত প্রজন্ম, যারা শিক্ষা গ্রহণ করেছে, তারা এই কৃষির উপরে অনেকটা আগ্রহ নিয়ে কাজ করছেন। এই আরও আগ্রহ বাড়ানোর জন্য আপনাদের কি কি ক্যাম্পেইন আছে? আমরা প্রথমেই বলি যে ভাই ইউটিউব দিকে কৃষি করতে যাবে না, করতে গেলে একদম ধরা খাবা নগদে, এটার কোনো নেই। প্রথম কাজটা হচ্ছে যেখানে কাজটা চলতেছে সেখানে যে শেখা। আমি যদি গরু ফার্ম করতে চাই তাহলে আমি গরুর ফার্ম যেখানে চলতেছে আমি সেখানে যে কাজ নিব, আমি পুরো জিনিসটা শিখবো। যেখানে মুরগি পালা হয় সেখানে আমি যাব, মুরগি পালাটা দেখব। যেখানে ধান হয় সেখানে আমি কাজ করব, ধানের ফার্মে কাজ করব, শিখবো। আমি যে কোনো ফল গাছ করতে চাই, ফলের বাগানে যে আমি কাজটা শিখবো। এই শেখাটা খুব জরুরি। কিন্তু ইউটিউবে নানা কিছু প্রলোভনীয় দেখে, যে এটা লাখপতি হলো, এটা কোটিপতি হলো, এইসব দেখে যারা মাঠে গেছে তারা ধরা খাইছে এবং তারা ফিরে এসছে। এখন যেটা একবার তরুণ প্রজন্মে করা উচিত সেইটা হচ্ছে এই বাংলার মাটি, এখানকার ইকোসিস্টেম, এখানকার গাছপালা, এখানকার জল, এখানকার যে নানা জেলায় এবং নানা জায়গায় প্রায় 30টা অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন আছে, এই সব বোঝে এবং আদি কৃষকদের জ্ঞান বোঝে। সারা দুনিয়াতে এই ইকো ফ্রেন্ডলি কৃষিকাজ নিয়ে অনেক লড়াই সংগ্রাম, চাষ পদ্ধতি আছে। ইন্ডিয়াতে আছে, এখন যে লোকজন আর্জেন্টিনা খেলা দেখতেছে আর্জেন্টিনায় আছে, হ্যাঁ সমস্ত জায়গা, জাপানে আছে, সব জায়গা আছে। এই সব পার্টটাও নিতে হবে। পাশাপাশি আমাদের এখানকার আদি কৃষির পার্ট নিয়ে একটা বিজ্ঞান ভিত্তিক নিরাপদ খাদ্যের দিকে যেতে হবে। একজন বেকার যুবক যদি কৃষিতে আসতে চায়, আপনার পরামর্শ এইখানে কি কি থাকবে? দেখেন, যে কাজ করে না সে বেকার। আমার কাজ হচ্ছে, তার উচিত হচ্ছে কোনো কিছু বিবেচনা না করে কোনো একটা ফার্মে যে কাজ করা, অ্যাক্টিভ হয়ে যাওয়া। অ্যাক্টিভ হওয়ার পর যে বিষয় সে কাজ করতে হয় সেটার উপর প্রশিক্ষণ নেয়া। দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ নিয়ে সে খুব ছোট পরিসরে শুরু করবে, বড় না। ধরেন সে যদি মুরগি পালতে চায়, মুরগির ফার্ম করতে চায়, তাহলে তাকে সর্বোচ্চ 10টা মুরগি দিয়ে পালা শুরু করা চাই, প্রথম শুরু থেকে। যে গরুর খামার করতে চায় তাকে 1টা বা 2টা গরু নিজে পালা শুরু করতে হবে, লোকজন দিয়ে না। কিন্তু আমরা এখানে ভাবি যে একটা বিশাল বড় ফার্ম হবে, সেখানে 100 গরু থাকবে। এই যে চিন্তা ভাবনা, সে যেটা ডিল করতে পারবে না, যে সে ব্যবস্থাপনা করতে পারে না, সেইগুলো নিয়েই সে হাজির হয়, সেটা করা যাবে না। বরং খুব ছোট পরিসরে শুরু করে পুরো জিনিসটা বুঝে, কারণ এই উদ্ভিদ এবং প্রাণী এগুলো সব জীবন্ত সত্তা,
এটি কিন্তু ওই না, মানে জীবন না এরকম না, জড় পদার্থ না যে আপনি কাটিয়ে একটা জিনিস বানাই ফেলেন, বিষয়গুলো তো সেরকম না। এই সমস্ত জীবন্ত সত্তার সাথে আপনি কিভাবে ম্যাচ করবেন এবং যে অঞ্চলে যে এই কৃষিটা করবেন সেখানকার ল্যান্ডস্কেপ, সেখানকার অন্যান্য উদ্ভিদ, পোকামাকড় সমস্ত কিছু জেনে কাজটা শুরু করা উচিত। প্রাকৃতিক কৃষি নিয়ে আসলে মানুষের সবচেয়ে বড় ভুল ধারণা কি রয়েছে বলে আপনি মনে করছেন কাজ করতে গিয়ে? প্রথমত সবচেয়ে বড় ভুল ধারণা হচ্ছে প্রাকৃতিক কৃষিতে উৎপাদন কম, এইটা হচ্ছে প্রথম ধারণা করে। এবং দুই, তারা মনে করে যে রাসায়নিক সার, বিষ ছাড়া কোনো কিছু আর সম্ভব না। এই দুইটা ভুল ধারণা খুব তীব্র। আর শহরে নাগরিক মানুষের মধ্যে ভাবনা যে প্রাকৃতিক কৃষি করে এত মানুষকে খাওয়ানো যায় না, কিন্তু ঘটনা হচ্ছে যে লোকটা আপনাকে প্রশ্ন করতে সে কিন্তু এক মুঠো কোনো খাদ্য উৎপাদন করে না, বরং সে আর 10 জনের খাবার নষ্ট করে শহরে। আমরা বলতেছি যে আপনি যদি এইভাবে দূষণ করতেই থাকেন মাটি, পানি, বাতাস, তাহলে আরও 10-20 বছর পর তো আপনি খাবারটাই ঠিকঠাক মতো উৎপাদন করতে পারবেন না। এখনই তো জাতীয়ভাবে যে প্রবৃদ্ধি ছিল উৎপাদন, সেগুলো কমে আসছে, কমে আসছে। যে জমিতে ধান আপনার 22 মণ 23 মণ হতো, ওটা 15 মণ হয়ে গেছে, কমছে তো। কমার মানে কি? কমার মানে হচ্ছে ওখানকার যে অ্যাগ্রো ইকোলজি, মানে ওখানকার মাটি, পানি, এইগুলো দূষিত হচ্ছে, এগুলো অনুর্বর হচ্ছে। এটা তো দীর্ঘদিন ধরে হচ্ছে। তাহলে এই সংকটগুলো আপনাকে ধীরে ধীরে বের হতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে, একদিনেই বা হঠাৎ করেই সমস্ত রাসায়নিক সারে কৃষককে প্রাকৃতিক কৃষিতে নিয়ে যাবে না। আপনি রাসায়নিক সার দিয়ে গত 30-40 বছর ধরে পুরো বাংলাদেশের কৃষি যে জীব বৈচিত্র্য, সেগুলোকে ধ্বংস করছেন। এটা হঠাৎ করে রাতারাতি ঘোষণা দিয়ে এটা করা যাবে না, এটাকে আরও 50 বছর সময় নিতে হবে এটা ঠিক করতে, আস্তে আস্তে। তাহলে প্রথম ধাপে আমাদের কি করতে হবে? আমাদের প্রথম ধাপে কোথাও জৈব সারটা বাড়াইতে হবে, তারপর ধীরে ধীরে রাসায়নিক সার কমাইতে হবে, জমিটাকে ঠিক করতে হবে। দেলোয়ার ভাই, আপনার কাছে যদি জানতে চাই যে এই জৈব সারটা আসলে বাণিজ্যিকভাবে, যেমন রাসায়নিক সার বিক্রি হচ্ছে, এই জৈব সারটা আসলে বাণিজ্যিকভাবে বিক্রি বা উৎপাদনের কি সম্ভব কিনা? এখন কিন্তু গত কয়েক বছর ধরে বাংলাদেশে, বিশেষ করে উত্তর অঞ্চলে এবং দক্ষিণ অঞ্চলে জৈব সার প্রাতিষ্ঠানিকভাবে বানায় ছোট ছোট কোম্পানি করে বা বাড়িতে তৈরি করে এগুলো বিক্রি হচ্ছে, ফর্মাল ইনফর্মাল। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে কৃষক যেন জৈব সার বিক্রি করতে পারবে, সেই জন্য এই জৈব সারের রেজিস্ট্রেশন বা এই জাতীয় যেসব নথিভুক্ত করতে হয়, সেটা যেন আরও বেশি সহজ করা হয়। খুবই কঠিন পর্যায়ে, একটু কঠিন পর্যায়ে আসার চেষ্টা করতে হয়। সরকার থেকে বেশ কয়েকবার কৃষকরা আমাদেরকে বলছে যে কয়েকবার সরকারের পক্ষ থেকে তাদেরকে ডাকা হয়েছে কী করে সহজ করা যায়। তো সরকারের পক্ষ থেকে সম্ভবত সহজ করার চেষ্টা চলতেছে। আচ্ছা, যে আপনি এত চিন্তা ভাবনা নিয়ে কাজ করছেন কৃষকদের জন্য, আপনি কি বর্তমান কৃষিমন্ত্রীর সাথে কি এই বিষয় নিয়ে যোগাযোগ করার কি কোনো মানে উপায় বা? দেখেন, আমার কাজটা হচ্ছে একেবারেই গ্রাম পর্যায়ে কৃষক। আমার মধ্যে মন্ত্রী বা এরকম বড় লোকজনের নেই। কেউ যদি আমার সাথে যোগাযোগ করে সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু আমি জানি যে কৃষকরা সারা জীবন, ধরেন একেবারেই আমি বলতেছি যে একবার নবাব সিরাজউদ্দৌলা তারও আগে বাংলায় সবসময় কৃষকরা তাদের কাজটা করে গেছে। এখন যে মন্ত্রী আছে উনি বা অন্য কেউ আগে যারা ছিল তার মধ্যেও কৃষকরা, বা কোভিডের সময় ভাবেন আপনি, সমস্ত সিস্টেম ক্লপস করছে, কৃষক খেতে কাজ করতেছে, বাংলাদেশের মানুষ খাইতে পারছে। অর্থাৎ কৃষক হচ্ছে গুরুত্বপূর্ণ, কৃষক এবং কৃষি কাজটা। কেউ যদি ডাকে তার মতো করে সেটা তো আলাদা ব্যাপার, সেটা রাষ্ট্রীয়ভাবে সম্মান করে তার কাছে যেতে হবে, কিন্তু আমার মূল জায়গাটা হচ্ছে কৃষক এবং কৃষি। আপনার কাছে কি মনে হয়, কৃষক না ভোক্তার সবচেয়ে বেশি সচেতন হতে হবে? আমার কাছে, আমি যখন শহরে থাকি, মানে আমি যখন শহরে এসেছি আপনার সাথে কথা বলার জন্য, তখন আমি শহরের মানুষকে, আজকেও একটা প্রোগ্রাম শেষ করে আসছি, ওখানে কিন্তু সব নাগরিক মানুষ ছিল শহরে। আমি তাদেরকে বললাম যে আপনাদের খাবার প্লেটে, যে খাবার প্লেট নিয়ে আপনারা বসেন প্রতিদিন খেতে, ওই খাবার প্লেটের মধ্যে যদি নিরাপদ খাদ্য থাকে তাহলে মাঠে নিরাপদ খাদ্য থাকবে। যদি খাবারের প্লেটের মধ্যে বিষাক্ত খাবার আপনি রাখেন তাহলে মাঠও বিষাক্ত খাবার তৈরি হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে নাগরিক মানুষের খাবার প্লেটটা ঠিক করা। খাবার প্লেট ঠিক করা মানে কি? নিরাপদ খাদ্যের ডিমান্ড বেড়ে যাবে, ডিমান্ড বেড়ে গেলে মানুষই করবে। দেখেন, এই যে যখন মাছগুলো নিয়ে কথা আলাপ হচ্ছিল যে মাছে ফরমালিন বা নানা ধরনের কন্ডিমিনেশন দিয়ে মাছ বাজারে বিক্রি করে, একবার কয়েক বছর আগে তো প্রচুর জাতীয়ভাবে কথাবার্তা হলো, তারপরে থেকে
কৃষকরা কি করলো, মাছ চাষিরা ওই বড় বড় ড্রামে করে জীবন্ত মাছ বিক্রি করা শুরু করলো। এখনো কিন্তু সেটাই আছে, পিক আপের মধ্যে পলিথিন বিছায়, ত্রিপল বিছায় জীবন্ত মাছ কিন্তু বাংলাদেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাচ্ছে। মানে হচ্ছে কি, ভোক্তার ডিমান্ড আসলে তৈরি করে যে কি হবে, মাঠে কি থাকবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমার খাবার টেবিলের যে প্লেট থালা সেটাকে বিষমুক্ত করা, এইটা প্রথম। দ্বিতীয়ত কৃষকের কাজটা হচ্ছে যে নিজে বাছা। আমরা কৃষকদের বলছি ভাই তুমি বাঁচো, তোমার বাছাটা জরুরি, তুমি বাঁচলেই না খাদ্য উৎপাদন করবা, খাদ্য উৎপাদন করলে বাংলাদেশের লোকজন খেতে পারবে। তুমি তো মরে যাচ্ছ, তুমি যা দিচ্ছ সেগুলোই তো তোমার জন্য ক্ষতিকর। এবং কৃষক তো জীবন্ত বিষ খায়, সে স্প্রে করে তারপরে খাবার ওখান দিয়ে শাকসবজি কেটে নিয়ে এসে রান্না করতে দেখছি আমি, এটা মারা যাবে তো। আপনি দেখেন না বাংলাদেশি কৃষকরা কত অসুস্থ। তাহলে কৃষকের জায়গা থেকে কৃষকের নিজের বাঁচার কথা বলতেছি, যে তোমাকে বাঁচতে হবে, তোমার খাবারটা অন্তপক্ষে নিরাপদ করো। প্রাকৃতিক কৃষি আন্দোলনের সবচেয়ে বড় অর্জন কি আপনার কাছে মনে হয়? আমার মনে হয় যে সচেতনতা বাংলাদেশে। আজকে যে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কথা হয়, সরকারি বেসরকারি এনজিও নানাভাবে এই কথা বলা কিন্তু আমরা শুরু করছি, প্রচুর পরিমাণ অনলাইন অফলাইনে কথা বলা শুরু করছে। এখন তো আমরা কথা বলতে পারি, আগে তো কথা বলতে দিত না। রাসায়নিক সারের বিরুদ্ধে, বিষের বিরুদ্ধে কথা বললে গলা চেপে ধরতো গ্রামে কৃষিবিদরা, কথাই বলতে দিত না। এখন তো আরো ওরা এসে বসে থাকে যে এটা কিভাবে করা যায়। তো এটা তো একটা পজিটিভ, ইতিবাচক। যখন আপনি এই ধরনের কাজ শুরু করেছিলেন তখন অনেক হুমকির মুখে পড়েছিলেন? হুমকি ছিল, কিন্তু আমি সব সময় আমি চাই যে কোনো রকমই বড় ধরনের দ্বন্দ্বের মধ্যে না জড়ানো। সমাধানটা কি? পৃথিবী সবসময় একটা ডান দিক মধ্যে থাকে, কিন্তু বড় ধরনের দ্বন্দ্ব করে তো কোনো লাভ নেই। কৃষিবিদরাও তো জানে না। আমরা অনেকের সাথে কথা বলছি, বলছে যে আমার বিশ্ববিদ্যালয়ে পড়ায় না, আমার বিশ্ববিদ্যালয় সার বিষের পক্ষেই পড়ায়। তো আমি ওইটাই তো জানি ভাই, আমি তো এটা জানি না। তো এটা তো ওনার সমস্যা না। তারা সেখানেও ক্যাম্পেইন করতেছে, তাহলে ওখান থেকে আসলে কতটুকু সম্ভব যে সঠিক প্রাকৃতিক কৃষি উৎপাদনের শিক্ষা গ্রহণ করা? সম্ভাবনা একটা জায়গা হচ্ছে, মানুষ যদি পিঠে দেওয়াল ঠেকে যায় তাহলে ঠিকঠাক মতো কাজ করে। এখন বাংলাদেশে প্রচুর মানুষ অসুস্থ, ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রেসক্রিপশন করে দিচ্ছে যে তোমার এই ওষুধ কাজ করবে যদি তুমি রাসায়নিক সার বিষমুক্ত খাবার খাও। তো রাসায়নিক সার বিষমুক্ত খাবার কোথায় পাবে? তাকে তো ফিরতেই হচ্ছে। বিদেশেও যারা ডাক্তারকে দেখাইছে ওরা বলছে যে তোমাকে এই ওষুধটা কাজ করবে যদি তুমি রাসায়নিক সার বিষমুক্ত খাবার খাও। তো উৎপাদনে যাচ্ছে মানুষ, মানুষ বাধ্য হয়ে যেতে হবে। মানুষ আজ না হোক কাল হোক, 50 বছর পর হোক, মানুষ যদি বাঁচতে চায় পৃথিবীতে সুস্থ হবে তাহলে সার বীজ ছাড়তেই হবে। আপনার এই দীর্ঘ প্রাকৃতিক কৃষি নিয়ে আন্দোলনে সবচেয়ে বেশি আপনি কার কাছে সহযোগিতা পেয়েছেন? দেখুন, এইটা সবচেয়ে বেশি বললে খুবই মুশকিল হয়। আমার প্রচুর পরিমাণ মানুষ ভালোবাসে, প্রচুর পরিমাণ মানুষ সহযোগিতা করছে নানাভাবে। পরিবারের বাইরে বন্ধুরা, চেনা জানা লোক, একেবারে অচেনা মানুষ, গ্রামের কৃষক, অথবা আমি পৃথিবীর সমস্ত প্রাণের কাছেই কৃতজ্ঞ। এবার আমরা একটু আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা একটু জানবার চেষ্টা করব। আপনি দীর্ঘদিন ধরে প্রাকৃতিক কৃষি উৎপাদনের নিয়ে কাজ করে যাচ্ছেন মানিকগঞ্জের ঘিওরের একটি গ্রামে। এই যে মানিকগঞ্জের ঘিওরে আপনি এই কাজটা করার জন্য আপনি কি মানে কোন দিক থেকে আপনি ওটা বেছে নিলেন ওই জায়গাটা? এবং আপনি তো একটা সময় সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন, এই সাংবাদিকতা ছেড়ে এই কৃষিতে আসার মূল কারণটা কি বলে আপনি মনে করেন? একটা হচ্ছে যে আমরা এমন জায়গা বেছে নেওয়ার চেষ্টা করছি যেখানে আগামী 20 বছরের মধ্যে নগরায়ন এবং শিল্পায়ন ঘটবে না, যেন মাটিটা পলিউটেড না হয়, প্রথম। 2 হচ্ছে আমরা এমন গ্রাম বেছে নিতে চেষ্টা করলাম যেখানের গ্রামের মধ্যে ডাইভার্সিটি আছে, মানে বৈচিত্র্য আছে, যেখানে নানা ধর্মের লোক বাস করে, নানা মতদর্শের মানুষ বাস করে, যেখানে কালচারে অনেক রিচ, এরকম গ্রাম আমরা বেছে নেওয়ার চেষ্টা করলাম। আমরা এমন গ্রাম বেছে নেওয়ার চেষ্টা করলাম যে গ্রামে সামাজিক কোনো প্রাকৃতিক সম্পদ আছে। আমি যে গ্রামে আছি সেই গ্রামে একটা বৃহৎ বট গাছ আছে, 250 থেকে 300 বছরের পুরনো বট গাছ, সবসময় আমি দিই। তো এইটা কিন্তু সামাজিক একটা সম্পদ। এবং এর 500 মিটার দূরেই হচ্ছে কালীগঙ্গা নদী, খুব জীবন্ত কালীগঙ্গা নদী। এই সব মিলে ওই গ্রাম আমাকে সম্ভবত আটকায় ফেলছে। এটা আপনার গ্রাম, আপনার বেড়ে ওঠা গ্রামগুলোতে আপনি এই বিষয়টা খুঁজে পান নাই? আপনি তো বেড়ে উঠেছেন কুষ্টিয়াতে। দেখুন, আমি বাংলাদেশের যে কোনো গ্রাম গেলে এটা আমার গ্রামই মনে হয়। আমি হয়তো মানিকগঞ্জে কাজ করি, কিন্তু আমি বাংলাদেশের যে কোনো গ্রাম, আমি কালকেও এই ইয়েতে গেলাম,
সিরাজগঞ্জের একটা গ্রামে গেলাম, একটু ওইটা আমার গ্রাম। আমি শৈশব, প্রকৃতি, গ্রাম, নদী, মাঠ, দিগন্ত বিস্তৃত মাঠ, জঙ্গল, এগুলো আমার খুব প্রিয়। এবং আমি ছোটোবেলায় খেলাধুলা না করে এইসব জঙ্গল, এই নদীর পাড়, এগুলি ঘুরে বেড়াতাম। যখন আপনি এই যে অপরিচিত একটি জায়গা, অপরিচিত না, আপনি একটা জায়গায় বেড়ে উঠেছেন, একটা জায়গায় থাকতেন, তারপরে আপনি অন্য একটা জায়গায় গিয়ে আপনি এই ধরনের কাজ শুরু করলেন, সে সময় কি আপনার কোনো বাধার সম্মুখীন হয়েছেন এলাকাগতভাবে, বা অন্য কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিনা? দেখেন, বাধা তো একটা কমিউনিটির মধ্যে, একটা গ্রামের মধ্যে যদি আপনি কোনো কিছু করেন, বাধা তো পাবেনই, এবং এই বাধাটাই তো পাওয়া উচিত। আপনি যে কোনো গ্রামে ঢুকে ইচ্ছা মতো আপনি করবেন, আর গ্রামের লোকজন আপনাকে কোনো কিছু আটকাবেন না, তাহলে তো হলো না। বরং গ্রামের লোকে যে বাধা দেয়, এইটা হচ্ছে ন্যায্য, যেন গ্রামটা পলিউটেড না করি, গ্রামটা নষ্ট না করে ফেলি, তাই না, ন্যায্য। এবং আমি যেখান থেকে বাধাগ্রস্ত হয়েছি বা কোনো জায়গা থেকে কোনো কিছু আটকাইলে, ওইটাই হচ্ছে আমার লার্নিং, এবং ওইটা আমি খুবই এনজয় করি, মজা করে জিনিসগুলোকে ডিল করি। আমার একটু খুব আনন্দের জিনিস। এই ভালো করে বুঝেন না, আমি কিন্তু কমিউনিকেশন স্টুডেন্ট, রাইট। মানে যোগাযোগ এবং সাংবাদিকতা, আমার কাজই হচ্ছে যোগাযোগটা করা, আইডেন্টিফাই করা এবং সেগুলোকে কাজে লাগানো, এবং আমার কাছে এগুলো খুব মজার। এরকম কি কোনো মুহূর্ত আছে যে খুব একটা সমস্যার মধ্যে পড়েছিলেন, মানে এই কাজ করতে গিয়ে, আপনার যে জায়গাতে কাজ করছেন ওই জায়গায়? না, এটা খুব ছোট ছোট, খুব বেশি সমস্যা আমার কাছে ফেজ হয় নাই, কিন্তু এই প্রাকৃতিক আন্দোলন করতে যে নানা দেখাই ভীষণ প্রথম দিকে তো আমার এরকম করে পরিচিতি ছিল না, মানুষের সাথে যোগাযোগ ছিল না। আমি কুষ্টিয়ার ছেলে, সরাসরি চিটাং বিশ্ববিদ্যালয়ে চলে গেছি, ওখান থেকে ঢাকার মতো একটা অপরিচিত জায়গায় এসে স্ট্রাগল করতেছি, তারপরে আবার এই ধরনের আন্দোলন চালাচ্ছি। সেই সময় আমার জন্য খুব ভয়াবহ ছিল, মানে এই কোনো বাধা অতিক্রম করা, ম্যানেজ করা, এগুলো খুব ইয়ে ছিল। প্রথম দিকে হয়তো আমি মাঝে মাঝে কষ্ট পেতাম, কিন্তু আমি একেবারে ডেসপারেট ছিলাম যে এই কাজটা জগতের জন্য মঙ্গলজনক, অতএব যে কোনো বাধা, যে কোনো ঝামেলা হলেও আমি এটা আগাই যাব। আপনি এই কাজগুলো যখন বেছে নিলেন, তখন কি আপনার পরিবার থেকে কোনো সমস্যা, পরিবার থেকে কেউ বাধা দিয়েছিল যে আপনি তো পড়াশোনা করলেন, চাকরি করবেন, কিন্তু আপনি মাঠে খেতে আপনি যে চাষ করবেন, সেটা কি সহজেই মেনে নিয়েছিল প্রথম দিকে? আরে এটা কেন সহজে মেনে নেবে? মেয়ে সহজে তো মেনে নেয় না, এবং এটা পরিবার আপনি থেকে কিভাবে মানিয়ে নিলেন? এটা আমি তো বলছি যে আমি একটু মরিয়া ছিলাম যে আমি এই কাজটা করব, এবং এই কাজের জন্য যা যা প্রয়োজন, যেভাবে আমার নিজেকে তৈরি করতে হয়, আমার শরীর, মন, আমার খরচ কমানো, আমার ভাষা, আমার ব্যবহার, পোশাক, যা যা করার দরকার, ক্লাস 8 থেকে আমি তৈরি হচ্ছি। অতএব পরিবার থেকে যেসব বাধা, সেগুলো আমি কীভাবে ডিল করব, কি এগুলো ম্যানেজ করবো কীভাবে, এগুলো আমার একদমই রপ্ত ছিল, এবং খুব কঠিন কিছু হয় নাই। মাঝে মাঝে হ্যাঁ, পরিবারের লোকজন তো সবসময় বলেই যে এটা পাগলামি করছি আমি, তাই না? কিন্তু এই পাগলামি যে জগতের জন্য মঙ্গলজয়, এইটা আবার এখন বুঝতে পারে সবাই। আপনার জীবনে কোনো ব্যর্থতা আছে কিনা? আরে না, আমি তো এটা ভাবার সুযোগ পাই না যে আমার জীবনে কোনো ব্যর্থতা আছে কিনা। আপনি কোনো কিছু পান নাই? কিন্তু আমার কিছু খুব মজার জিনিস, আমি যখন কোনো জায়গায় যে হেরে যাই বা কোনো জায়গায় ব্যর্থ হই, এটা খুব মজা লাগে জিনিসগুলো, আমি কীভাবে এটাকে ওভারকাম করতে পারি। কিন্তু আমি যখন কোথাও না কোথাও এরকম আটকাই নাই, সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে, চলতেছে। একটা জিনিস আছে যে আমি ভীষণ সব কিছু সহ্য করতে পারি, সহ্য ক্ষমতা অনেক বেশি, এবং আমি সব কিছুকে খুব মজা করে নিতে পারি, খুব দুঃখ, খুব কষ্ট, যেন ধরেন মন খারাপ করার আমার সুযোগ থাকে না একদমই। কিন্তু কখনো যদি আমার মন খারাপ হয়, তাই মনে করছে আরে আজকে পাইছি, মন খারাপটা একটু উপভোগ করি, তারপর দেখে মন খারাপ শেষ। তাহলে আপনি কি পারিবারিকভাবে, আপনার জিনগতভাবে কারোর বৈশিষ্ট্য আপনার মধ্যে চলে আসছে? এইটা হতে পারে। আমার বাবা খুব সহজ সরল কৃষক ছিল, আমার মধ্যে সরলতা আছে। আপনার স্বপ্নের বাংলাদেশে কৃষিকে আপনি কিভাবে দেখতে চান? এখন বাংলাদেশে কৃষির কাজটা অনেক বেশি মর্যাদাপূর্ণ হবে, এবং যারা কৃষি হবে তারা ঋষির মতো হবে, ঋষির মতো, যারা অনেক বেশি সমস্ত প্রাণের দায় নিয়ে কাজ করবে। বাংলায় জানেন যে বাংলাদেশের যে মানুষের দর্শন, চিন্তাভাবনা, যে ভক্তি, সেই ভক্তিতে কিন্তু জগতের সমস্ত কিছু আছে, গাছপালা, পাখি, কীটপতঙ্গ, খাবার, সবার জন্যই আছে। আপনি দেখেন যে আমাদের গ্রামের বাড়িগুলোতে সবাই থাকে, কেউ হয়তো শালিকের জন্য খাবার দিচ্ছে, এই বাইরে একটা কুকুরের জন্য খাবার দিচ্ছে, পাখি আসছে পাখির জন্য খাবার দিচ্ছে, তাই না? নানা ধরনের কিছু মিলে থাকে, এবং গ্রামীণ একটা বসতির মধ্যে দেখবেন সব কিছু আছে। এর মধ্যে মাঝে মাঝে শিয়াল আসে, বন বিড়াল আসে, ওরা ওদের জন্য জঙ্গল আছে, যদি একটা প্রাচীন বাংলা বাড়ির কথা বলেন,
তো এই যে এক একটা সমৃদ্ধ শান্তিময় বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার জন্য আপনাকে এরকম শান্তিময় স্বনির্ভর কৃষি গ্রাম গড়ে তুলতে হবে, যেখানে অনেক বেশি স্বনির্ভর। এবং যখনই কোনো সংকট সমস্যা থাকবে শহর বা নগরের, এই ব্যাকআপটা কিন্তু গ্রাম দেবে আপনাকে, কোভিডের সময় দিচ্ছে। এবং এখন যদি আমরা গ্রামগুলোকে দখল করে ফেলি তাহলে কিন্তু আপনার যাওয়ার জায়গা নেই। আপনি যদি নগরে কোনো খাদ্য সংকট পান, যাবেন কোথায়? অন্য কোনো বিপর্যয় ঘটলে আপনি কোথায় যাবেন? সেজন্য গ্রামকে গ্রামের মতো রাখা এবং গ্রামটাকে স্বনির্ভর গ্রাম গড়ে তোলা এবং স্বনির্ভর কৃষি বাড়ি গড়ে তোলা, তার মধ্যে দিয়ে বাংলাদেশকে ব্যাকআপ দেবে হচ্ছে এই সব গ্রামগুলো। যদি আন্তর্জাতিকভাবেও কোনো অর্থনৈতিক মন্দার মধ্যে পড়ে বাংলাদেশ, তাহলে এই গ্রামগুলো বাংলাদেশকে আশ্রয় দেবে এবং মানুষকে বাঁচায় রাখবে। আমি সেরকম একটা স্বপ্ন দেখি। আপনি যেই কৃষি কেন্দ্রে, মানে আপনি যে প্রাকৃতিক কৃষি যেই প্রতিষ্ঠানে আপনি দীর্ঘদিন ধরে আছেন, এই জায়গাটাতে বিভিন্ন পেশার মানুষ আসে, আপনার কাছ থেকে জানতে চায় এমন কি কোনো আপনার স্টুডেন্ট আছে যে অনেক ভালো করছে, শিখেছে আপনার কাছ থেকে, সে শিখে আপনার মতো করেই সে চেষ্টা করছে প্রাকৃতিক কৃষি রক্ষা করার জন্য? দেখুন, বাংলাদেশে যারা নিরাপদ খাদ্য নিয়ে এখন কাজ করে ইয়ং, তারা অধিকাংশই আমাদের এখানের স্টুডেন্ট ছিল, শিখছে। এবং যারা ঢাকায় মার্কেটিং করে বা গ্রাম পর্যায়ে যারা উৎপাদন করে, এটা সবাই প্রায়, অতএব কারোর এককভাবে বললে কেউ আনন্দ পায়, বাকিরা মন খারাপ করবে, আমি সেটা বলতে চাই না। কিন্তু সবাই চেষ্টা করতেছে, আমি উল্লেখযোগ্য নাম না বলি, কিন্তু সবাই চেষ্টা করতেছে যে তারা জায়গাগুলোতে কাজ করা। এবং সব শ্রেণীর মানুষ আসে, একটা বিশ্ববিদ্যালয় অধ্যাপকও আসে, আবার পাশে কৃষকও বসে থাকে, আবার অনেক বয়স্ক, আবার স্কুলের এই ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, ওর অবসর সময় ওর বাবা মা আমাদের এখানে দিয়ে গেছে 3 দিনের কোর্সটা করার জন্য। এখন যেটা ঘটছে যে আমাদের এখান থেকে এই 63তম ব্যাচ পার হলো। 63তম ব্যাচের যারা উল্লেখযোগ্য বাংলাদেশে, তারা সবসময় ক্যাম্পেইন করে যে ভাই তুমি কৃষি করো আর না করো, তোমার কৃষি করার দরকার নেই, কিন্তু এই 3 দিনের একটা কোর্স প্রাকৃতিক শিক্ষণ, এটা তোমাকে যেতে হবে একবার জীবনে হলো। কেন যেতে হবে? কারণ মানুষের জীবনের সাথে প্রকৃতির সম্পর্ক, কৃষির সম্পর্ক, এটা বোঝা তোমার জন্য জরুরি। তাহলে তুমি সিদ্ধান্ত নিতে পারবা, তোমার খাবার, তোমার চলাফেরা, তোমার জীবনযাপন সিদ্ধান্ত নেওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। যদি কৃষিমন্ত্রীর সাথে আপনার দেখা করার সুযোগ হয়, সেখানে কৃষকদের জন্য আপনি কোন 3টি বিষয় তাকে জানাবেন? প্রথমত আমি জানাবো যে প্রত্যেকের বাড়ি বাড়ি যেন জৈব সার তৈরি করতে পারে, প্রথম। 2 হচ্ছে যে প্রত্যেক বাড়ি যেন একটা ছোট খামারের মতো করে সব ধরনের হাঁস, মুরগি, গরু, ছাগল, এরকম ছোট্ট ফার্মের মতো করে এটা পারিবারিক কৃষিটাকে যেন আরও প্রমোট করে। 3 হচ্ছে যে আমাদের ভূমি, জল এবং কৃষি জমি যেন সুরক্ষা থাকে, যে কৃষি জমি যতটুকু আছে সেখানে যেন শুধু কৃষি জমি থাকে, এর জন্য আর অধিগ্রহণ না হয়। কারণ আমরা খুব ছোট দেশ, সেখানে প্রতি বছর যদি কৃষি জমি আরও নষ্ট হয় তাহলে আমাদের খাদ্য সংকট পড়বে। আপনি যেই প্রতিষ্ঠানটা দীর্ঘদিন ধরে পরিচালনা করছেন, আর আপনার অনুপস্থিতিতে এই প্রাকৃতিক কৃষি কেন্দ্রটা আসলে কিভাবে এটা মেইনটেনেন্স হবে, এরকম কি কোনো এখন সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার অনুপস্থিতিতে কিভাবে এটা পরিচালনা হবে? প্রাকৃতিক কৃষি আন্দোলন, এটা তো আন্দোলন ফর্মে, এই আন্দোলনটা আসলে দর্শন আকারে ছড়ে। আমার অনুপস্থিতিতে এরকম হাজারো ছেলে মেয়ে যারা বাংলাদেশে, যারা আমার কাছ থেকে শিখছে, তারা এই আন্দোলনটাকে আগায় নিয়ে যাবে। এটি এই না যে আমি কাউকে দিয়ে যাব তারপরে সেটা হবে। তারপরেও আমি চেষ্টা করছি ঠিক আমার মতো করেই আরও ছেলে মেয়েকে তৈরি করতে, যারা এই কাজের সিলসিলা পরম্পরায় যেন এই আন্দোলনটাকে চালায় নিয়ে যেতে পারে। আপনি বলছিলেন আপনার ওই প্রতিষ্ঠানে 3 দিন ব্যাপী যে কর্মশালা হয়, সেই কর্মশালায় একজন সাধারণ মানুষ কিভাবে যুক্ত হতে পারে, সেই পুরো প্রক্রিয়াটা আপনি একটু বলবেন? এক হচ্ছে সরাসরি আমাকে ফোন দিয়ে বলতে পারে যে ভাই আমি এই কর্মশালা আসতে চাই, তো সে বললেই আমরা এটা নথিভুক্ত করব যে কজন আসতেছে আমাদের, তারপরে সে হাজির হবে। এবং যদি সে হোয়াটসঅ্যাপ থাকে তাহলে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তাকে নিয়ে নিই এবং সেখান থেকে তার ডিরেকশন দিই, সে কীভাবে আসবে, কোন পথে আসবে, কোন জায়গা থেকে কোন জায়গায়, পুরো ডিরেকশনটা দেওয়া থাকে। প্রতি মাসে 3 দিন হয় এবং এইটার আগ্রহ লোকজনের আরও বাড়তেছে আগের থেকে। একসাথে কতজন স্টুডেন্টের আপনি ক্লাস নিয়েছেন?
আমরা তো একসাথে 100 জনেরও নিয়েছি, কিন্তু আমাদের এই 3 দিনে আমরা চেষ্টা করি 10 জনের বেশি যেন না হয়, কিন্তু কখনো কখনো 15 জন হয়। নানা বিশ্ববিদ্যালয় থেকে, বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট এবং বিশ্ববিদ্যালয় থেকে স্টুডেন্টরা আমাদের ওখানে যায়। তো তারা তখন 50 জন 60 জন, এটা জাহাঙ্গীরনগর, তারপরে নর্থ সাউথ, কৃষি ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো। বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় একবার গেছে, এরকম নানা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এখানে যায় দেখার জন্য যে এটা আসলে সম্ভব না, কিভাবে হচ্ছে, কাজটাকে দেখার জন্য যায়। তারা কি ওখানেই থাকে? কেউ কেউ ওখানে থাকে, কেউ কেউ এক রাত্রি স্টে করে, কেউ আবার দিনে যে দিনে ফিরে আসে। রাতে স্টে করার ওখানে রাতে কেউ যদি থাকতে চায় ব্যবস্থা আছে, আমাদের একটা অতিথি ঘর আছে যেখানে আপনি গেলে থাকতে পারবেন। এই কর্মশালা করার জন্য কি কোনো ফি এর ব্যবস্থা করা আছে? এই কর্মশালা করার জন্য আপনাকে 5,000 টাকা দিতে হবে যদি আপনি কৃষক না হন, অন্য কোনো পেশায় যদি আপনি থাকে আপনার, তাহলে আপনাকে 5,000 টাকা দিতে হবে খরচ বাবদ, সব খরচ, এর মধ্যে থাকা খাওয়া সমস্ত খরচ। আর যদি আপনি কৃষক হন তাহলে আপনাকে 4,000 টাকা দিতে হবে। আর যদি আপনি টাকা দিতে না পারেন, কিন্তু আপনার এই কাজটা আপনার খুব জরুরি কাজ করার দরকার, আমরা চেষ্টা করি যে কখনো কখনো এইটা একদম ফ্রিতেও করাতে হয়, কখনো আবার কখনো কখনো কেউ কেউ স্পন্সর করে যে ভাই 5 জন কৃষককে আমি ট্রেনিং করাবো, এই টাকাটা আমি দিচ্ছি, এই খরচটা দিচ্ছি, তুমি একটু করায় দাও, এরকম হয়। তাহলে আপনার এখন টোটাল কততম ব্যাচ চলছে? আমাদের 62তম ব্যাচ চলতেছে। এই শুরুর ব্যাচটার কোনো স্মৃতি আপনার মনে পড়ে? দেখুন, শুরুতে যারা প্রাকৃতিক কৃষি শিখতে গেছে তাদের আরও কঠিন ছিল সময়, তাদের নিজেদের খাবার খেতে হতো, নিজেদের খাবার রান্না করে খেতে হতো, এবং লাকড়ি থেকে শুরু করে সমস্ত কিছু খাবার নিজেরা তুলে তুলে রান্না করতে হতো। এখন সেই অবস্থা নেই, এখন রান্নার জন্য লোক আছে, ক্ষেত খামার নানা জায়গায় কাজের লোকজন আছে যেগুলো ম্যানেজ করে দেয়। কিন্তু এখনও আপনাকে ওখানে গেলে আপনার নিজের খাবারটা নিজে সংগ্রহ করতে হবে, রান্না হয়তো কেউ করে দেবে, কিন্তু নিজের খাবারটা ক্ষেত থেকে আপনি যেটা খেতে চান সেটা তুলবে, দল বেঁধে সব এগুলো তোলে। আপনার এই প্রক্রিয়ার পেছনে, আপনার এই কর্মযজ্ঞের পেছনে আপনার সহধর্মী আমি বেশ কিছু ভিডিওতে দেখলাম আপনার সহধর্মী আপনাকে অনেক হেল্পফুলভাবে কিন্তু এই মানে কর্মযজ্ঞের পেছনে আছে। তাকে নিয়ে আপনার কোনো কিছু বলার আছে কি? ও তো এখন খুব পজিটিভ, প্রথম দিকে ওর একটু খারাপ লাগছে গ্রাম এগুলো ম্যানেজ করতে, তো এখন ও খুবই পজিটিভ এবং নানা কাজে, ও কৃষিকাজ অনেক ক্ষেত্রে ও আমার থেকেই দক্ষ কৃষিকাজে। ও যেহেতু অনেক বেশি সময় গ্রামে ছিল, ও খুব অ্যাক্টিভ, কৃষি করতে পারে, প্রচুর গরু পালে, গরু ছাগল পালে, অনেক টাকার গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে, খুব আমার থেকেও টাকা বেশি ওর, এবং ও এটা খুব মনোযোগ সহকারে করে। আরেকটা হচ্ছে যে আমরা যে প্রাণবৈচিত্র্য খামারের, আমি তো অধিকাংশ সময় আমার বাইরে থাকতে হয় না, এগুলো ম্যানেজ করা, লোকজন, গরু ছাগল সমস্ত কিছু দেখভাল কিন্তু ওই করে। এই জন্য ওর আবার আমাদের ছেলে মেয়ে তৃণ এবং ভূমি, ওদের দেখভাল, এই সব কিছু ওকে ম্যানেজ করতে হয়। এখন হচ্ছে যে এই জায়গাটা একদমই প্রাকৃতিক পরিবেশে, বাঁশ কাঠের ঘর বাড়ি, একদম সেই আদিকালের মতো করা আমাদের, এবং এখানে কোনো নেই, জাতীয় গ্রিডের কোনো বিদ্যুৎ নেই, সোলারে চলে, পুরো সিস্টেমটা সোলারে চলে গত 8 বছর ধরে। বিদ্যুতের লাইন আছে কাছেই খাম্বা, কিন্তু আমি কোনো বিদ্যুৎ নিই না, এটা সোলার চলে, কারণ এটা স্বনির্ভর খামার। আপনি কোনো একটা ভিডিওয় বলছিলেন যে আপনার এই পুরো প্রতিষ্ঠানে কোনো কংক্রিট জাতীয় জিনিস আপনি এড়িয়ে চলার চেষ্টা করেছেন, সবগুলো বাঁশ কাঠের ব্যবহার। বাঁশ কাটা আছে, কংক্রিট হয়তো কিছু আছে, কিন্তু অধিকাংশই আমরা চেষ্টা করছি লোকাল যে এলিমেন্টগুলো আছে সেগুলো ব্যবহার করতে। এবং আমি যেটা বলতেছিলাম যে আমরা একটা বিলমুক্ত জীবন চাইছি, যেন আমি যদি বিদ্যুৎ নিই তাহলে তো বিদ্যুতের বিল দিতে হবে, ঢাকায় যেমন আপনি 10 রকমের বিল দিতে হয় আপনাকে জীবনযাপনে, যে আমার তো কোনো বিল দিতে হয় না, এবং একটা স্বনির্ভর। গ্রামে এই বিদ্যুৎ গেল, এই লোডশেডিং, লোকজন রাস্তায় হাঁটতেছে গরমে, আমার তো সেই ঝামেলা নেই, সবসময় বিদ্যুৎ থাকে সোলারে। আমি পানি তোলা থেকে শুরু করে ফ্যান, মোবাইল চার্জ, যা যা লাগে এনার্জি, পুরোটাই আমার সোলার থেকে আসতেছে। এবং এটা একটু মডেল বাংলাদেশ, আপনার যে বিদ্যুতের জন্য নানা হাহাকার, নানা কিছু করতে হয়, একটুখানি নজর দিলেই এই বিদ্যুৎটা আপনি পেতে পারেন। আগামী প্রজন্মের জন্য আপনার কাছে সবথেকে কোন বার্তাটি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে সেটি আপনি তাদের উদ্দেশ্যে বলবেন? আর প্রথম বলবো যে ভাই, শরীরটা হচ্ছে মানুষের প্রধান সম্পদ, এবং পৃথিবীতে মানুষ যখন আসছে প্রথম যে চিৎকার দিয়েছে সেটা খাবারের জন্য। অতএব খাবারটাকে মাথায় রেখে, আপনার খাবার যেন নিরাপদ হয় সেটাই মাথায় রেখে জীবনটাকে সাজানো।
আপনি কোথায় বাড়ি করবেন, কোন জায়গায় থাকবেন, কি করবেন, এই পুরোটা জিনিসটাই যেন আপনার নিরাপদ খাবারকে কেন্দ্র করে হয়, তাহলে আপনি সুস্থ থাকবেন, পরিবারের লোকজন সুস্থ থাকবে, প্যারা কম হবে জীবনের, এবং আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন। নিউজ এক্সপ্রেসের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? সবাইকে যারা ক্যামেরার পিছনে এবং সামনে আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমার এরকম একটা ইয়েতে এসে আমার সাংবাদিকতার কথা মনে পড়ছে। আমি যদি প্রথম নানা জায়গায় কাজ করতে এরকম নতুন একটাই, কিন্তু সবাই খুব আন্তরিক এবং ভালো। আমি এটার সফলতা কামনা করি উত্তরোত্তর, এবং সবার জন্য মঙ্গল কামনা করি। আমাদের এই আয়োজনে আপনি উপস্থিত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের কৃষির যেই প্রয়োজনীয়তা, প্রাকৃতিক কৃষির প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারলাম। দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থেকে এই প্রাকৃতিক কৃষির প্রয়োজনীয়তা, ব্যবহার এবং আমরা প্রাকৃতিক কৃষি কিভাবে বাড়াতে পারবো সেই বিষয়টি জানবার জন্য। আজকে আমরা এখানে শেষ করছি। আগামীতে যে কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।